তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমরা লড়াই করছো না, সংগ্রাম করছো না ওই সকল লোকদের মুক্তির জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ওই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, অসহায় মজলুমদের ফরিয়াদ করার জন্য, শোনার জন্য যারা ফরিয়াদ করে বলছে রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে রক্ষা করো, আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে একজন ন্যায়নিষ্ঠবান নেতা, অভিভাবক দান করো। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠাও। বাংলা এডিশন আজকে সেই মাজলুমদের আর্তনাদ এবং ফরিয়াদের সাড়া দেওয়ার জন্য যাত্রা শুরু করেছে। ধন্যবাদ বাংলা এডিশনকে, ধন্যবাদ সাংবাদিক ইলিয়াস ভাইকে, যিনি এদেশের গণমানুষের কণ্ঠস্বর হয়ে মজলুমদের পাশে দাঁড়িয়েছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ পবিত্র কুরআন থেকে সুমধুর তিলাওয়াতের জন্য। উপস্থিত সুধী, এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন পণ্ডিত বিশ্বজিৎ রায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकाम्। वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुर्वैष्णवंश श्रीरूपं सग्रजातं सगणरघुनाथं मीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधा कृष्ण पदान सगण ललिता श्रीविशाखान्वितंश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रीमद् भगवद गीता ज्ञान योग चतुर्थ अध्याय सप्तम श्लोक। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। अनुवाद। हे भारत, যখনই ভারতের গ্লানি হয়, ধর্মের অভ্যুত্থান হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় নিজেকে সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম একোদবতীর্ণ ত্রয়েব এক মন্ত্রস্য নমানি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, सर्वे सन्तु निरामया, सर्वे भद्राणि पश्यन्ति
মা করছি দুঃখ মাপ্তু আজ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সবাইকে সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে এবার স্বাগত বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মাহফুজুর রহমান, হেড অফ পোর্টাল এন্ড ডিজিটাল বাংলা এডিশন। মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের আমন্ত্রিত অতিথি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সবাইকে অনুষ্ঠানে। সবার আগে আমরা স্মরণ করতে চাই জুলাই শহীদদের পরিবার এবং সদস্যরা যারা আমাদের মাঝে হাজির হয়েছেন, তাদেরকে গভীরভাবে শ্রদ্ধা জানাই এবং আমার বক্তব্যের শুরুতে আমরা 1 মিনিটের নীরবতা পালন করতে চাই জুলাই শহীদদের স্মরণ করে। ধন্যবাদ। আজকে আমরা গভীরভাবে স্মরণ করছি আমাদের জুলাই শহীদ এবং 1971 সালে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন, তাদেরকে গভীরভাবে স্মরণ করছি এবং তাদের এই স্মরণে আমাদের আজকের এই আয়োজন। আজকে এই জুলাই যদি আমাদের মধ্যে না আসতো তাহলে হয়তো আমরা এখানে হাজির হতে পারতাম না। আপনারা জানেন যে বাংলা এডিশন গত 9 মাস আগে যাত্রা শুরু করেছে এবং এরই মধ্যে আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলেছে। আপনারা জানেন যে আমাদের ইউটিউবে এরই মধ্যে আমরা আজকে যে আনুষ্ঠানিক উদ্বোধন আমরা শুরু করতে যাচ্ছি, সেখানে কিন্তু আমরা এরই মধ্যে 4.5 লক্ষ সাবস্ক্রাইবার আমাদের হয়ে গেছে। এছাড়া আমাদের যে পোর্টালটি আছে সেটিও নানানভাবে দেশের মানুষের এবং গণমানুষের কথা বলে এবং তাদেরকে স্মরণ করে আমরা সবসময় সংবাদ প্রচার করে থাকি। আমাদের এই স্বল্প সময়ের পথ চলায় কিন্তু আমরা এরই মধ্যে অনেক আলোচিত সংবাদ প্রচার করেছি এবং গণমানুষের জন্য কাজ করেছি। সেটি আমাদের সেই ধারাটি অব্যাহত থাকবে এবং আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। আপনারা জানেন যে আমাদের এই স্লোগানটি ইলিয়াস ভাই শুরু করেছিলেন যেটি সেটি আলো আধারে আলো স্লোগান নিয়ে তিনি আমাদের সামনে হাজির হয়েছিলেন এবং সেটি আগামীতেও অব্যাহত থাকবে। বের হতে পারেনি। আমরা ইংলিশ মিডিয়ামের যেসব স্টুডেন্ট যারা আদরের দুলাল, যাদেরকে আমরা বলি, যাদের বাবা মারা সন্তানদের তাদের কাছে অত্যন্ত কি বলবো যে তাদের নিজের জীবন দিয়ে আগলে রাখেন, সেই মা বাবারা আমরা দেখেছি যে তারা তাদের সন্তানদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছেন, তারা তাদের সন্তানদের জন্য খাবার নিয়ে গিয়েছেন, আমরা মুগ্ধর কথা জানি, পানি দিতে গিয়েছেন, রাস্তায় নামিয়ে দিয়েছেন, যারা আন্দোলন করছে তারা তাদের সন্তানদের জন্য খাবার নিয়ে গিয়েছেন। আমরা দেখেছি বিভিন্ন পানি দিতে গিয়েছেন, রাস্তায় নামিয়ে দিয়েছেন, যারা আন্দোলন করছে 5 টাকা 10 টাকার জন্য দামাদামি করেও 1 টাকা কমানো যায় না, তারা ফ্রিতে পানি দিয়েছেন, বাদাম দিয়েছেন, খাবার দিয়েছেন। এই দৃশ্য আমার জীবনে আমি দেখি নাই। অতএব আজকের এই দিনটি আমরা সেই কারণেই বেছে নিয়েছি যে জুলাই আন্দোলনে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, এর বাইরেও আমি শুরুতে একটু মাপ চেয়ে নেই। আমি এখানে যেই মানুষগুলোকে আমরা আপনাদের স্ক্রিনে দেখছি, আমার সামনে বসে আছেন ফালু ভাইয়ের হাসি তো দেখলেই চেনা যায়, ফালু ভাই, পাশে আরো যারা বসে আছেন, পিছনে বসে আছেন, আপনারা আজকে যারা এসেছেন কেউ আমার গেস্ট না,
আপনারা আপনাদের অনুষ্ঠানে আপনারা এসেছেন। আমি আপনাদের কারো কোনো সেবা করতে পারিনি। আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে আমার যে অনেকেই বলছেন আমি চেয়ারম্যান, আমার আসলে ওই বাংলা এডিশনে ওরকম কোনো পদ পদবি কিছু নাই। এগুলো বাংলা এডিশনে যারা আছে তো তারা নিজেরা একটা নাম দিয়েছে, আমি এটা চেয়ারম্যান না। আমি একজন সংবাদকর্মী হিসেবেই এটার সাথে যুক্ত হয়েছি। যারা এই মঞ্চের একদম পিছনে বসে আছেন আমি দেখছি অনেক গুণীজন সম্মানিত মানুষ, যাদের হয়তো সামনে আমরা চেয়ার দিতে পারিনি, সেই জন্য আমি কিন্তু আজকের এই অনুষ্ঠানটা খুব আহ, আহ, স্বাভাবিকভাবেই এখানে কোনো বিশেষ অতিথি, প্রধান অতিথি, একদম পিছনের যিনি বসে আছেন তিনি এবং সামনে যিনি বসে আছেন সবাই আমার কাছে একদম সমান। আমার খুব প্রিয় মানুষগুলোকে আমি এখানে বলেছি। আমি একজনের কথা বলি, আলতাফ হোসেন চৌধুরী, তিনার সাথে আমার জীবনে কখনো কথা হয়নি। আমি ইউটিউব গুলোকেই বিএনপিতে যারা আছেন অনেক মানুষ, বিএনপি আমরা অনেক সমালোচনা করি, কিন্তু এই বিএনপি 15 বছর এই দেশে, এই আপনাদের মনে আছে কিনা জানি না, আবরার নামে একজন ছিল। সে আবরার আজকে তার যে শরীর, তার যে জীবন, সেই জীবন দিয়ে এই যে জুলাই এবং আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের প্রতিকা গেঁথে গিয়েছেন। আমরা গত 15 বছরে যত মানুষ যত জায়গা থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করে গিয়েছেন তাদের সবাইকে সম্মান দিতে চেয়েছি। আপনাদের মনে আছে যে গত কয়েকদিন আগে, বছর অনেক হবে, দুইটা ছেলে এই ফরিদপুরের পঞ্চপট্টিতে হিন্দুদের একটা মন্দির ভাঙার এক ঘটনাকে, মন্দিরে তারা কি ভাঙাভাঙি না, মন্দিরে তার মন্দিরকে নিয়ে কি কথা বলেছে এইসব বলার কারণে তাদেরকে পিটিয়ে সেই স্কুলের ভেতরে মারা হয়েছে। আমি সেই দুইজন নির্মাণ শ্রমিক, তাদের মাদেরকেও আমি আমার এখানে আমন্ত্রণ জানিয়েছি। আবরারের পরিবারের সবাইকেই বলেছিলাম। এছাড়া আবরারের বাবা এসছেন। এছাড়া আমাদের এখানে আরো আহত নিহত আমি কাউকে বিএনপি, জামাত, এনসিপি, সাধারণ শিক্ষার্থী এভাবে ক্লাসিফাইড করতে চাই না। এখানে সবাই জুলাই আন্দোলনের শহীদ কিংবা আহত যোদ্ধা। আমি সবাইকে চেয়েছি যে যত কয়জনকে পেরেছি আমাদের এখানে এনেছি, তারাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল আকর্ষণ। তাদের কারণেই আজকে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখছেন, মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের কারণে। এই জায়গাটা যদি ভুলে যাই আমরা, তাহলে আমাদেরকে আবারও সেই স্বৈরাচারের অন্ধকার যুগে প্রবেশ করতে হবে। যাই হোক, আমি বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার কথা আপনারা সবসময় ইউটিউবে শোনেন। আমরা আজকে আপনাদের কথা শুনবো। আপনাদের সবার কাছে অনুরোধ, যারা এই পুরো হলে আছেন, আমার সামনে অনেক মানুষ আছেন, যে এখানে আমার সব বন্ধু বান্ধব, খুব পরিচিত, খুব কাছের কিছু মানুষজনকে আমি এখানে ইনভাইট করেছি, যারা আমার এক প্রকার পরিবারের সদস্য। আহ, তারা সবাই আছেন এবং তারা আমার সাথে, আপনাদের ওইখানে এখন দুপুর, কিন্তু আমার এখানে অনেক রাত। আমার এখানে বোধহয় এখন 2টা 2:30টার পরে বেশি বাজে। তো আমরা এখানে প্রায় 2:30টা বাজে, আমরা 4টা 5টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে দেখবো। আমরা এখানে স্ক্রিনে দেখছি আপনাদেরকে। তো আপনারা যারা আছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমি সবার প্রতি সম্মান রাখছি, কাউকে ছোট বা বড় কোনো কিছু করে করছি না। তবে একজনের কথা একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে যাকে হয়তো আপনারা অনেকে চেনেন না। এখানে আপনাদের মাঝেই একজন বিচারক আছেন। অনেক বিচারক আছেন, অনেক অনেক মানুষ আছেন যারা কিনা আপনাদের এখানে ডিজিএফআই এর অনেক একজন মহাপরিচালকও আছেন। আমরা, আপনারা হয়তো অনেকে তাকে চিনবেনও না, তাদেরকে সাথে পরিচয় করে দেওয়া হবে না। তারা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলায় এই 5 তারিখের আগ পর্যন্ত জেল খেটেছেন, 5 তারিখের পরে ছাড়া পেয়েছেন। বিচারক মোতাহার হোসেন, যিনি তারেক রহমানের একটি মামলার রায় দেওয়ার কারণে তার পরিবারের উপরে তার স্ত্রীর সাথে শেষ দেখা তিনি করতে পারেন নাই। তার স্ত্রী শেষ মুহূর্তে 5,000 টাকা ঘর ভাড়ায় নাটোরের জেলা শহরে চিকিৎসাহীন হয়ে মারা গিয়েছেন। এরকম হাজারো গল্প আছে। তো এই ধরনের অনেক মানুষ আছে এখানে যাদেরকে আপনারা হয়তো চেনেন না। আপনাদের সবার সাথে হয়তো দেখা করা সম্ভব হবে না। আমি হলে যেটা দেখছি যে পুরো হল ভরে গিয়েছে, অনেক মানুষ হয়তো বসতেও পারবেন না। আমার এই দুর্বলতাটাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি একাত্তে অনুষ্ঠানটা করতে কোনো ধরনের সমস্যা হয়, আপনাদের ব্যক্তিগতভাবে যদি কোনো মানে আমি যেই সেবাটা আপনাদেরকে ওইখানে থাকলে হয়তো করতে পারতাম, সেটার হয়তো কিছুটা ঘাটতি হবে। এর জন্য আমাকে আপনারা ছোট ভাই হিসাবে সন্তানের মতো ক্ষমা করে দিবেন। আমার সাথে এখানে বেশ কয়েকজন মানুষ আছেন। আমার খুব খুব কাছের কিছু মানুষজনই এখানে আছেন। আমার ভাই আহ, আহ, আলী ইমাম ভাই, আলী ইমাম ভাইকে আপনারা চিনেন। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতি, ভারত বিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন।
আমার পাশে আছেন আমিন ভাই। আমিন ভাই আমার বাংলা এডিশনের সাথে যুক্ত। আজকে ঢাকাতে লা মেরিডিয়ান এই হোটেলে যারা এসেছেন, এই উদ্বোধনের দায়িত্ব আপনাদের। আপনারা কিভাবে উদ্বোধন করবেন এটা আপনারা করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আচ্ছা, আমরা এরপরে ফ্রান্স থেকে একটু ঘুরে আসবো। আমি জানি না সেটা কানেক্ট করা সম্ভব হবে কিনা। আচ্ছা, দাদা দাদা আছেন তো, পিনাকি দাদা আছেন, উনি আপনাদেরকে কিছু কথা বলবেন। পিনাকি দাদা আমাদের বাংলা এডিশনের আজকের যে উদ্বোধন হচ্ছে সেটার ব্যাপারে তার যে বক্তব্য সেটা রাখতে অনুরোধ করছে। ধন্যবাদ ইলিয়াস, সবাইকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি সবাই বসে আছেন এখানে। আমি সামনে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি খুব ভালো করে। আমি আলাল ভাইকে দেখলাম, হাফিজ ভাইকে দেখলাম, মঞ্জু ভাইকে দেখলাম। ক্যামেরাটা একটু যদি প্যান করেন, আমি সবাইকে দেখতে চাই যারা এখানে আছেন, আমার প্রিয় মুখ, যাদের সাথে দেখা করার জন্য, যাদের সাথে কথা বলার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করছি এবং যার জন্য আমাদের বিপ্লবটা হয়েছে। এবং আমি আশা করছি খুব শীঘ্রই হয়তো আপনাদের সাথে সবার সাথে দেখা হবে। একটা খুব বিশেষ, আমরা এই 16 বছরের ফ্যাসিস্ট শাসনকে আমরা ছুঁড়ে ফেলে দিতে সক্ষম হলাম। আমি সবাইকে বলি, আজকে অনেকেই বলেন যে এই বিপ্লবের আন্দোলনের এই লড়াইয়ের ক্রেডিট কি, আমি বিপ্লবের সময় থেকেই বলতাম যে যেদিন খোদা তাআলার রহম হবে সেদিন আমরা হাসিনাকে উৎখাত করতে পারব। খোদা তাআলা রহম করেছিলেন, হাসিনাকে আমরা উৎখাত করতে সক্ষম হয়েছি। আজকে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছি। যে নতুন বাংলাদেশ গড়ার সময় আমাদের মনে অনেক দ্বিধা, ভয়, আমাদের নিজেদের মধ্যে অনেক অনৈক্য, নিজেদের মধ্যে অনেক মারামারি, বিভ্রান্তি, সন্দেহ, অবিশ্বাস এই সমস্ত এসছে। অনেকে আমাকে জিজ্ঞেস করে বাংলাদেশ কি ঠিক রাস্তায় যাচ্ছে? এরকম তো হওয়ার কথা ছিল না। আমি সবাইকেই আশ্বস্ত করি যে বিপ্লবের পরে এ ধরনের ঘটনা খুবই স্বাভাবিক এবং এভাবেই বিপ্লবের পরে নতুন দেশ, নতুন সমাজ, নতুন রাষ্ট্র নির্মিত হয়। আমরা দেশ কোনো প্রাণী নয়, কোনো সপ্রাণ সত্তা না। দেশ মানুষকে দিয়ে তৈরি। দেশটা কম্পিউটারের মতো। কম্পিউটারকে যেমন প্রোগ্রাম করতে হয়, কাউকে চালাতে হয়, কাউকে কিবোর্ডে কিছু লিখতে হয়, দেশটাও ঠিক সেরকম। আমরা কোন দিকে চালাতে চাই এই ব্যাপারে সবার মনে হয়তো নানা ধরনের স্বপ্ন আছে, স্বপ্নকল্প আছে, কিন্তু কয়েকটা ব্যাপারে আমি যখন অ্যাক্টিভিজম করি, আমার অ্যাক্টিভিজমে দেখবেন যে আমি ইলিয়াস, আমি কনক, এই তিনজন একসাথে কথা বলি। আমাদের এই যে ঐক্য, এই ঐক্যের বেসিসটা কি? আমরা কোন, ইলিয়াসের সাথে আমার অনেক বিষয়ে আমার দ্বিমত থাকতে পারে, কনকের সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, আছেও, কিন্তু তিনটা বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই। এক নাম্বার হচ্ছে আমরা যেই তিনটা বিষয়ে আমরা একসাথে কাজ করি, একসাথে অ্যাক্টিভিজম করি। এখানে বাংলাদেশের রাজনৈতিক দলের সমস্ত প্রধান নেতারা আছেন, আমার অত্যন্ত প্রিয় আপনারা, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আপনারা, এবং মাঝে মাঝে আপনাদের সাথে আমার কিছু টেনশন তৈরি হয়, আমি হয়তো নিজেও তৈরি করি। এটা ভালোবেসে, এটা থেকে, এটা শত্রুতা থেকে নিই। আমি বাংলাদেশের রাজনৈতিক দলকে অনুরোধ করব, আমরা তিনজন যেইভাবে ঐক্য করছি সেইভাবে বাংলাদেশে একটা রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা সেটা আপনারা ভেবে দেখুন। আমরা তিনটা জিনিসে আমরা একমত। আমরা নাম্বার ওয়ান, বাংলাদেশে আমরা কখনো কনকের সাথে আমার অনেক বিষয়ে দ্বিমত থাকতে পারে, আমরা তিনটা জিনিসে আমরা নাম্বার টু, মত। বাংলাদেশে নাম্বার আমরা ওয়ান, কখনো বাংলাদেশে ভারতীয় আমরা আগ্রাসনকে জায়গা দেব না। নাম্বার থ্রি, বাংলাদেশকে আমরা ইনসাফ সাম্যের রাষ্ট্র হিসেবে পরিণত করব। এই তিনটা সিম্পল জিনিসে আমি কনক আর ইলিয়াস একসাথে অ্যাক্টিভিজম করি। আমাদের যত সিদ্ধান্ত, যত কাজ, অ্যাক্টিভিজম, এই তিনটা সাপোর্ট করে কিনা সেটা আমরা দেখি, তারপরে আমরা সেই কাজটা করি। আমাদের কাজের আন্ডারস্ট্যান্ডিং এর বেসিস খুবই সিম্পল। আমি আশা করব বাংলাদেশে আমরা একসাথে লড়াই করেছি, সবাই মিলে প্রাণ হয়ে লড়াই করেছি, সেই ঐক্যটা আবার সম্ভব কিনা আমি জানি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে খুব ন্যূনতম কিছুর ভিত্তিতে আমরা আমাদের সেই ঐক্য, সেই মহান ঐক্যটাকে যেন আমরা আবার কামিয়াব করতে পারি। আমরা আমাদের সবার পথ আলাদা, আমরা সবাই জানি।
আমরা সবার পথ আলাদা না হলে আমাদের সবার আলাদা রাজনীতি থাকতো না, আমরা আলাদা দল হতাম না। কিন্তু একটা জায়গায় যদি আমরা এক হতে পারি, ছাড়া বাংলাদেশকে রক্ষা করা যাবে। বাংলাদেশ শুধু সন্ধিক্ষণে না, একটা নতুন বাংলাদেশ গড়ার সন্ধিক্ষণে না, বাংলাদেশ আবার ধ্বংস হয়ে যাওয়ার সন্ধিক্ষণ হবে। এই জায়গায় আমরা এক প্রাণ হয়ে, আমরা একটি রাজনৈতিক ঐক্যের শক্তি হয়ে বাংলাদেশ পন্থী রাজনীতি নিয়ে আমরা যদি সামনে এগিয়ে যেতে পারি, বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। আর যদি আমরা এই তিন সামান্য প্রশ্নে এক হতে না পারি, তাহলে বাংলাদেশ এগোবে না। এই তিনটেই ছিল আগস্ট বিপ্লবের মূল প্ল্যান। আমরা যত দফাই বলি, যত কিছুই বলি না কেন, একটা জিনিসের বিরুদ্ধে আমরা লড়াই করছি। ফাইনালি এখানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আমি বিশ্বাস করি এখানে জামাত ইসলাম, আমি এখানে মঞ্জু ভাইকেও দেখলাম, সব কয়েকটা ফ্যাসি বিরোধী রাজনৈতিক দল এখানে আছেন। সবাইকেই আমি একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে ফ্যাসি বিরোধী আন্দোলন, হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি জিহাদি ভূমিকা যারা পালন করেছিল, রাজপথে যারা সবচেয়ে বেশি সাহস নিয়ে দাঁড়িয়েছিল, বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নির্যাতন নিয়ে দাঁড়িয়েছিল, তারা কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না, তারা খুব সাধারণ। এবং এর ভেতরে সবচেয়ে বেশি লড়াই করেছিল, রক্ত দিয়েছিল, জোশ নিয়ে, বিপ্লবী জোশ নিয়ে দাঁড়িয়েছিল বুলেটের সামনে, এরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং সাধারণ, আমি বলবো এরা মাদ্রাসার ছাত্রী। এবং এরা কখনো স্টেক দাবি করেন, এরা জানতো যে হাসিনার শাসন যদি ঠিক থাকে, তাহলে বাংলাদেশে এমনকি ধর্ম পালন করাটাও সম্ভব হয়ে যাবে। এই জন্যেই তারা এরকম জোশ নিয়ে টিকেছিল, এরকম জোশ নিয়ে দাঁড়িয়েছিল। তারা কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি না, খুবই সাধারণ মানুষ। তারপরে তারা আবার ফিরে গেছে ওদের জায়গায়। আমি সবাইকে আহ্বান করব, ওনাদের কথাটা স্মরণ রাখবেন, ওনাদের ত্যাগটা স্মরণ রাখবেন, ওনাদের লড়াইটা স্মরণ রাখবেন, এবং আমাদের বিপ্লবের এই ইসলামী চেতনা যেটা আমাদের ভেতরে ছিল, ওনাদেরকে অ্যাকনলেজ করবেন। আমাকে অনেকে রিচ করেন, আমাকে অনেকে অনেক কিছু বলেন, এবং অনেকে খুব হতাশার কথা বলেন, কারণ ওনাদের বলার জন্য কেউ তো নাই, ওনাদের কথা তো কেউ বলে না। আজকে ইভেন প্রফেসর ইউনূসের সরকারকেও আমি বলবো যে আপনারা, আমি জানি না আপনারা কথা শোনেন কিনা সাধারণ মানুষের, আপনারা কথায় কথায় ইনক্লুসিভনেসের কথা বলেন। বাংলাদেশে আওয়ামী লীগ কথায় কথায় সেকুলারিজমের কথা বলতো, ধর্মনিরপেক্ষতার কথা বলতো। ধর্মনিরপেক্ষতা সেকুলারিজম কি খারাপ নিয়ে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এটাকে সন্দেহ করতো কেন জানেন? কারণটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, এটার মধ্যেই তো ছিল সাম্য। সাম্যের বাইরে নিরপেক্ষতা কেন লাগবে? সাধারণ মানুষ এটা কমন সেন্স দিয়ে প্রস্তুত, তারা বুঝতে এর মধ্যে এমন একটা কিছু আছে যেটা আমাকে আমার ধর্ম থেকে দূরে সরিয়ে দেবে। আসলে তো তাই ছিল। আদারওয়াইজ যদি আমি সাম্যের মতো একটা আদর্শকে আমি আমার রাষ্ট্রের আদর্শ বলে গ্রহণ করি, তাহলে আলাদা করে ধর্ম নিরপেক্ষতা বলার দরকার পড়ে না। তাহলে দরকার পড়লো কেন? এটা সাধারণ মানুষ বুঝতে পারে, কমন সেন্স থেকে দূরে সরিয়ে দেবে। আজকেও সাধারণ মানুষ আসলে তো এই কথাটাকে ভয় পায়। আপনারা ওনাদের ভয়টাকে, ওনাদের আশঙ্কাটাকে আমলে নেন। দরকার নাই, এই টার্মটা ইউজ করার দরকার নেই, একদমই দরকার নেই। এবং আপনাদেরকে আমি বলছি, যদি আপনারা এটা ইউজ করা কন্টিনিউ করেন, আমাদেরকে এর বিরুদ্ধে বলতে হবে, শক্তভাবে দাঁড়াতে হবে। একটা ডিজাস্টার হওয়ার আগে আমরা এটাকে নিয়ে দিই। আমাকে বলতে পারেন আপনি একটা শব্দ নিয়ে কেন এত কামড়াকামড়ি, শব্দ, ভাষা, এগুলো খুব গুরুত্বপূর্ণ। শব্দ ভাষাই চেতনা, শব্দ ভাষাই রাজনীতি, এগুলোই রাজনীতিতে ট্রান্সলেটেড হবে। আমাদের রাজনীতিতে শব্দ ব্যবহার করার সময়, আমাদের রাষ্ট্র গঠনে শব্দ ব্যবহার করার সময় খুবই সতর্ক হতে হবে। আমাদের চোখের সামনে একটা এক্সাম্পল আছে, এই সেকুলারিজম নিয়ে আমাদের দেশে কি বিশাল ঝামেলা হয়ে গেল, রক্তারক্তি হয়ে গেল। আমরা যেন আবার সেই একই জিনিস আবার পুনরাবৃত্তি নয়।
একই জিনিস বারবার পুনরাবৃত্তি করতে করতে একই জিনিস করে আমরা ভিন্ন আশা করি, তাহলে তো হবে না, এটা স্টুপিডিটি। এনিওয়ে, আজকে এই সুযোগ পেয়ে আসলে আমি আহ, অনেক অডিয়েন্সের ভেতরে অনেক শ্রদ্ধাভাজন রাজনৈতিক নেতৃত্ব, তাদেরকে দেখে ওনাদের সাথে যেহেতু আমার সরাসরি কথা হয় না, আমি জানি না আমার ভিডিওটি যে ওনারা দেখেন কিনা, আমার বিশ্বাস অনেকে হয়তো দেখা বাদ দিয়ে দিচ্ছেন। যাই হোক, সেই জন্য বললাম যে আমাদের ডায়ালগটা ওপেন হোক, এবং আসেন আমরা আবার খুব মিনিমাম নীতির ভিত্তিতে, মিনিমাম পয়েন্টের ভিত্তিতে এবং সামনের দিকে এগিয়ে যায়। বাংলাদেশের স্বাধীনতা, তিনটা জিনিস আমাদেরকে রক্ষা করতে হবে: স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা। এই তিনটা জিনিস যদি আমরা রক্ষা করতে পারি এবং তিনটা জিনিস রক্ষা করার জন্য যদি আমার রাজনীতিটাকে নির্মাণ করতে পারি, তাহলে বাংলাদেশ রক্ষা পাবে এবং সমৃদ্ধির পথে আগাবে। তাছাড়া বাংলাদেশ সবসময় এই অনিশ্চয়তার মধ্যে ঘুরবে, আমাদের মাথায় রাখতে হবে। আমরা যতই এটাকে এড়িয়ে চলার চেষ্টা করি না কেন, আমরা যতই এটাকে আমাদের আলোচনার মধ্যে না নিই না কেন,